হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইকরো, দ্য বেসিক লার্নিং প্ল্যাটফর্ম। আজকে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি 2016 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স উইথ এক্সপ্লেনেশন। এই ক্লাসটি তোমাদের ইংলিশ প্রশ্নের প্যাটার্ন বুঝতে এবং এক্সামের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে অনেক সাহায্য করবে। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাভভ উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং। এখানে বলছে যে কোটেশনের মধ্যে যে ফ্রেজটা আছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এই ধরনের ফ্রেজ কোন চিঠিতে কী বোঝাতে, চিঠির কোন চিঠির মধ্য দিয়ে আমরা এই ধরনের ফ্রেজ ইউজ করি? এখানে দেখো অপশন এ বলছে স্যাড নিউজ, কোনো চিঠিতে আমরা দুঃখের সংবাদ জানানোর জন্য এই ফ্রেজটা ব্যবহার করি। অপশন বি বলছে ডিনায়াল, কোনো কিছু ডিনাই করার জন্য। অপশন সি অ্যান অ্যাকসেপ্টেন্স, কোনো কিছু গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য বা অ্যাপ্রুভ করার জন্য। অ্যান্ড অপশন ডি অ্যান এমার্জেন্সি, কোনো জরুরিকালীন বিষয় জানানোর জন্য। এখানে দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে আই রিগ্রেট টু ইনফর্ম। রিগ্রেট মানে কি? রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করে তোমাকে জানাচ্ছি যে, তার মানে কি কোনো খারাপ সংবাদ, কোনো আনপ্লেজেন্ট কোনো নিউজ, কোনো ব্যাড নিউজ, এগুলো প্রকাশ করতে আমরা এই ফ্রেজ ব্যবহার করি। কি? যে যেমন উদাহরণ বলা যেতে পারে যে ধরো, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ ফেইলড দ্য টেস্ট। অথবা আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। তো এগুলো সাধারণত এই লেটার্সে লেখা হয়। শুরু কোনো লেটার শুরু করার জন্য, আমরা কোনো ইমেল লেখার জন্য, কোনো নোটিশ বা অফিসিয়াল মেসেজের জন্য এগুলো, এই সমস্ত ফ্রেজ দিয়ে শুরু করি আমরা। তো আমরা কি জানলাম যে দ্য ফ্রেজ আই রিগ্রেট টু ইনফর্ম ইউ ইজ আ ফর্মাল এক্সপ্রেশন টু ইউজ টু গিভ ব্যাড অর আনপ্লিজেন্ট নিউজ। ওকে, তাহলে এখানে যে রাইট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে কি অপশন এ, স্যাড নিউজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চলো, কি বলছে? অ্যানাদার বাফেলিং চেঞ্জ দ্যাট আই নোটিসড ইন হিম নাও আ ডেজ ইজ দ্যাট টু স্পিক টু মি হুইচ পার্ট হ্যাজ অ্যান এরর। এখানে এই সেন্টেন্সে বলেছে কোন অংশটিতে ভুল আছে। অপশন এ বলেছে অ্যানাদার বাফেলিং চেঞ্জ। অপশন বি বলছে দ্যাট আই নোটিস ইন হিম নাও আ ডেজ। অ্যান্ড অপশন সি বলছে ইজ দ্যাট হি। অপশন ডি অ্যাভয়েডস টু স্পিক টু মি। এখানে যে অংশটিতে ভুল আছে সেই অংশটি অ্যান্সার হবে। তো এখানে দেখো যে আরও একটি ব্যাফেলিং চেঞ্জ, একটা পরিবর্তন, লক্ষণীয় একটা পরিবর্তন, যেটা আমি তার মধ্যে লক্ষ্য করি এখন নাওয়াডেজ, সেটা হলো কি ইজ দ্যাট হি অ্যাভয়েডস স্পিক টু মি। সে আমার সাথে কথা বলতে এড়িয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই যে অ্যাভয়েডস ওয়ার্ডটা আছে, এই অ্যাভয়েডস কিছু ভার্ব আছে ইংলিশে। হ্যাঁ, তো সেই ভার্বগুলো অলওয়েজ ফলোড বাই ভি প্লাস, মানে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হয়। এটার ক্ষেত্রে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয় না। কি হয়? কিছু ওয়ার্ড আছে, সাম ওয়ার্ডস আর অলওয়েজ ফলোড বাই ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম দ্বারা ফলো হয় কিছু ওয়ার্ড। যেমন তার মধ্যে একটা হচ্ছে অ্যাভয়েড। তো অ্যাভয়েডের পরে আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো না, অ্যাভয়েডের পরে আমরা লিখবো ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। অর্থাৎ এই জায়গাটায় অ্যাভয়েড টু স্পিক হবে না, অ্যাভয়েডস স্পিকিং টু মি হবে। তাহলে এই জায়গাটাতে ভুল আছে। এইখানে অ্যাভয়েড টু স্পিক টু মি না, অ্যাভয়েড স্পিকিং টু মি হবে এখানে। তাহলে এই অংশটিতে ভুল আছে। তাহলে এটা কোন অংশে আছে? অপশানে, অপশন ডি। তাহলে অ্যাভয়েডস টু স্পিক, অ্যাভয়েডস টু স্পিক, তাহলে অপশন ডি এখানে ভুল। এই জায়গায় তাহলে সঠিক অ্যান্সার হবে কি? অপশন ডি। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো আমরা এরকম আর কি ওয়ার্ড আছে, মানে যে সমস্ত ওয়ার্ডের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করবো, এরকম অ্যাভয়েড আছে, এনজয় আছে, স্টপ, ফিনিশ। আমরা উদাহরণ দেখতে পারি যে হি অ্যাভয়েডস টকিং টু মি। তাহলে এই যে অ্যাভয়েড, এটা অ্যাভয়েডের পরে কি টকিং হচ্ছে, টকের সাথে ভার্বের আইএনজি যোগ হচ্ছে, মানে টক ফার্স্ট ফর্ম টক, তার সাথে আইএনজি যোগ হচ্ছে। একইভাবে ওয়ার্ড যেমন রিড আছে, তারপরে এনজয়, স্টপড, মাইন্ড। এনজয়ের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেমন আই এনজয় রিডিং। তাহলে রিড ভার্বের বেস্ট ফর্ম এবং সাথে আইএনজি যোগ হচ্ছে রিডিং, আই এনজয় রিডিং। হি অ্যাভয়েডস টকিং টু মি, সি স্টপড স্মোকিং। স্টপের পরেও ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আচ্ছা, চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন যেটা বলছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। এই দ্য ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট মিনস। তো এখানে যে সেন্টেন্সটা আছে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, এই সেন্টেন্সের মধ্যে এই যে ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টের মানেটা লিখতে বলেছে। অ্যাবস্ট্রাক্ট মানে কি? এখানে বলছে যে এই অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আমাদেরকে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা এখানে অ্যান্সার করতে হবে। এখানে অপশন 4টে আছে, একটা হচ্ছে সামারি, অপশন এ, অপশন বি টাইটেল, অপশন সি প্ল্যান, অপশন ডি কনক্লুশন। এখানে দেখো এই অ্যাবস্ট্রাক্ট বলতে কোনো কিছুর সামারিকে বোঝানো হয়েছে। বলছে যে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, এই এসেটার, এই প্রবন্ধটার একটা সামারি, একটা সারমর্ম লিখে দাও, লেখো। তাহলে এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার, সামারি। আচ্ছা, তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে এখানে কি? সামারি। পরের কোশ্চেন দেখো কি বলছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এর মধ্যে সঠিক যে সেন্টেন্সটি সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। 4টে সেন্টেন্স দেওয়া আছে, 4টে অপশানে, এবং এর মধ্যে কোনটি সঠিক আছে সেটা তোমাকে বেছে নিতে হবে। অপশন এ আছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। অপশন বি আছে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। অপশন সি আছে ফর অন টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। অ্যান্ড অপশন ডি আছে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। এখানে দেখো যে রুল যেটা, সেটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার হবে কি, যে যখনই হোয়েন কম্পেয়ারিং বোথ সাইডস, দুই সাইডের সঙ্গে আমরা কম্পেয়ার করবো, মাস্ট হ্যাভ দ্য সেম গ্রামার ফর্ম, আমাদেরকে কিন্তু একই গ্রামার ফর্মে রাখতে হবে। যে বলছে না যে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর,
হ্যাঁ, এসেনশিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং বলছে যে আমাদের এখানে বলছে যে হার্ডওয়ার্কিংয়ের চাইতে আমাদের বেশি কী হতে হবে, বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, তো এই যখন আমরা তুলনা করছি কি আমাদের বুদ্ধিমত্তার সাথে হার্ডওয়ার্কিং যে তুলনা, হ্যাঁ, বুদ্ধিমান হওয়ার সাথে হার্ডওয়ার্কিং তুলনা, এই যখন দুটো সেম মানে আমরা যখন দুটো সাইডের সাথে তুলনা করছি তখন আমাদের যে গ্রামারের প্যাটার্ন যেটা হবে, স্ট্রাকচার যেটা হবে সেটা কিন্তু একই ফর্মে থাকতে হবে দুটো গ্রামার দুটো সেন্টেন্সেরই। তো এখানে দেখো বিং ইন্টেলিজেন্ট দ্যান টু বি হার্ডওয়ার্কিং, হ্যাঁ, তো এটা কিন্তু ঠিক না, এটা ভুল আছে। তারপরে বিং দ্যান বিং, এই যে দুটো যেখানে আমরা এখানে দেখছি, দেখো অপশান ডিতে আমরা দেখছি বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং, দুটোর ক্ষেত্রেই দেখো স্ট্রাকচারটা সেম আছে। হ্যাঁ, এখানেও বিং আছে, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল, এখানেও দ্যান বিং হার্ডওয়ার্কিং। তাহলে দুটো গ্রামারের যে প্যাটার্ন, হ্যাঁ, প্যারালাল স্ট্রাকচার, অর্থাৎ যখন আমরা বোথ সাইড তুলনা করবো, হ্যাঁ, তখন আমাদের যে গ্রামারের যে ফর্মটা দুটো সাইডেরই কিন্তু সেম হতে হবে। তো এখানেও দেখো বিং ইন্টেলিজেন্ট ইজ মোর মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ডওয়ার্কিং, এখানেও বিং ইন্টেলিজেন্ট, এখানেও বিং হার্ডওয়ার্কিং, তো দুটো সেম আছে, তো এখানে এটাই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা চলো, এখানে সেটা বলা হয়েছে এক্সপ্লেনেশনে, দেখো প্যারালাল স্ট্রাকচার ইজ রিকোয়ার্ড, প্যারালাল স্ট্রাকচার লাগবে এখানে। হ্যাঁ, তারপরে পরের কোশ্চেন 35, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ কোয়েরি, পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস সাজেশন। বলছে এখানে এই যে সেন্টেন্সটা যেটা আছে, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, হ্যাঁ, এই যে সেন্টেন্স, তুমি কি কিছু মনে করবে যদি কারটা সরানোর ক্ষেত্রে কারটাকে সরাতে কিছু মনে করবে, বলতে চাইছে যে কারটা তুমি এখান থেকে একটু সরিয়ে নাও। হ্যাঁ, রিকোয়েস্ট করে বলছে, খুবই নম্রভাবে, খুবই সুন্দরভাবে, বিনয়ের সাথে বলছে কি যে তুমি কারটা একটু সরাও। এখানে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে আমি যদি তোমাকে বলি কারটা সরাতে তুমি কিছু মনে করবে, তার মানে এটা খুবই অনেক সুন্দরভাবে রিকোয়েস্ট করে, অনুরোধ করে বলা। তাহলে এখানে কী হবে সঠিক অ্যান্সার? বি, পোলাইট রিকোয়েস্ট। আচ্ছা, পরের কোশ্চেন 36 কি বলছে, হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ, খুবই কমন একটা কোশ্চেন প্রিপোজিশনের ক্ষেত্রে, প্রিপোজিশনের কোশ্চেন খুবই কমন কোশ্চেন এখানে। এই যে হোয়াট ইজ টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ, যে তোমার ঘড়িতে কটা বাজছে এটা বলতে সবসময় বাই ইউর ওয়াচ হবে, অলওয়েজ বাই ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হ্যাঁ, তাহলে এটা একটা কারেক্ট, এটা একটা ইডিয়ম, বাই ইউর ওয়াচ বা বাই মাই ওয়াচ। ঠিক আছে, তোমাকে কেউ জানতে চাইছে, তুমি যখন কাছে জানতে চাইছো যে এখন তোমার ঘড়িতে কত বাজছে, তখন যদি ওয়াচ হয় বা কোনো ঘড়ির ক্ষেত্রে, তো এটা কী হবে, কী লিখবো আমরা, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ বা বাই ইউর ক্লক। ওকে, আচ্ছা পরের কোশ্চেন দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওরি হোয়েন আই এম লেট, হুইচ পার্ট হ্যাজ অ্যান এরর। এখানে বলছি এই সেন্টেন্সের কোন অংশে ভুল আছে। দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি একেবারে যথাযথ টাইমের চেষ্টা করব, বাট ডু নট ওরি, কিন্তু চিন্তা করবে না, হোয়েন আই এম লেট, যদি আমি দেরি করি, যখন আমি দেরি করি। তো এখানে দেখো কোথায় ভুল আছে, যে এই যে হোয়েন অংশ আছে না, হোয়েন, এই হোয়েনটা কখন বসে, যখন কোনো ইভেন্ট শিওর ইভেন্ট হয়, মানে একদম নিশ্চিত ঘটবে, এই শিওর ইভেন্টের ক্ষেত্রে আমরা কী লিখি, হোয়েন লিখি। আর যখন আমরা যে কোনো কোনো ইভেন্ট পসিবল, সম্ভব হতে পারে, হ্যাঁ, তখন আমরা এখানে হোয়েন না লিখে কী লিখি, ইফ লিখি। সম্ভাবনা যখন থাকে, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমরা হোয়েন না লিখে কী লিখবো, ইফ লিখবো। তাহলে এখানে সেটাই বলছে যে আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি সময় চেষ্টা করব, কিন্তু চিন্তা করো না, বাট ডু নট ওরি, চিন্তা করো না, হোয়েন আই এম লেট, এখানে হোয়েন হবে না, কী হবে, ইফ আই এম লেট, যদি আমি ভুল করি, যদি আমি দেরি করে ফেলি, তাহলে চিন্তা করো না, সেটা বলছে এখানে। তো এখানে আমরা সম্ভাব্য একটা বিষয়, যে তার দেরি করে ফেলাটা একটা পসিবল ইভেন্ট হতে পারে, সম্ভাবনা, সেক্ষেত্রে পসিবল ইভেন্টের ক্ষেত্রে আমরা কী বললাম, ইফ ব্যবহার হবে। আর শিওর ইভেন্ট যখন হবে তখন সেটা সেক্ষেত্রে হোয়েন ব্যবহার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। তো আমরা এরকম একটা এগুলো একটা উদাহরণ দিতে পারি সেন্টেন্সের, আরও উদাহরণ, যেমন ধরো, হ্যাঁ, কল মি ইফ ইউ নিড হেল্প, আমাকে কল করো যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়। তাহলে এটা একটা সম্ভাবনা বিষয়, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় তবেই কল করবে, তাই তো, এই বিষয়গুলো। তো অথবা ডু নট ওরি ইফ আই এম লেট, চিন্তা করো না যদি আমি দেরি করে ফেলি। ঠিক আছে, তো এই যে সম্ভাবনার কোনো ইভেন্ট বা পসিবল ইভেন্টের ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করবো, নট হোয়েন। ঠিক আছে, শুধুমাত্র শিওর ইভেন্ট যেক্ষেত্রে আমরা নিশ্চিত কোনো ঘটনা ঘটবেই, সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করবো। আচ্ছা চলো পরের কোশ্চেন 38 কি বলছে কোশ্চেন, অর ইট ইজ সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, দ্য ওয়ার্ড হাম্বল মিনস, এখানে এই হাম্বল মানে, এখানে দেখো এই যে লাইনটা, এটা আসলে একটা কবিতার লাইন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা দ্য সলিটারি রিভার, এই সলিটারি রিভার থেকে এই কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। কবিতাটা এরকম ছিল লাইনগুলো, যে অর ইজ ইট সাম মোর হাম্বলি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। তো এখানে এইটার মধ্য দিয়ে কবি তিনি বলতে চেয়েছিলেন যে যে এই লাইনটা তিনি এটা রেফার করেছেন যে তিনি স্পেকুলেট করেছেন যে দ্য গার্ল ইজ সিঙ্গিং, যে মেয়েটি ওই গান করছে সেটা একজন অর্ডিনারি সিম্পল সং অ্যাবাউট ডেইলি লাইফ অ্যান্ড কমন রিলেটেবল এক্সপ্রেশন। এখানে দেখো, এখানে কোশ্চেনটা কি চেয়েছে, দ্য ওয়ার্ড হাম্বল মিনস, এখানে হাম্বল মিনস হচ্ছে অর্ডিনারি, সিম্পল অর ইনসিগনিফিক্যান্ট, হ্যাঁ, মানে খুবই সাধারণ, সাদামাটা, খুবই সরল। তো এখানে দেখো অপশান কি আছে, উইক, অপশান এ না, অপশান বি কাওয়ার্ডলি, না, কাওয়ার্ডলি মানে কাপুরুষোচিতভাবে, ইনসিগনিফিক্যান্ট, যার গুরুত্ব নেই, হ্যাঁ, একদম গুরুত্বহীন বা তাৎপর্যহীন। তো এটাই মূলত এখানে সঠিকভাবে সঠিক অ্যান্সার হিসেবে হবে এটাই, ইনসিগনিফিক্যান্ট, যেটা খুবই একদম সাধারণ বিষয়, যেটা সিম্পল বিষয়, যেটা তাৎপর্যহীন এরকম বিষয়। তো সেটা বোঝানো হয়েছে এখানে হাম্বল মানে, মিক মানে মৃদু, এরকম কিছু মিক হবে না। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইনসিগনিফিক্যান্ট।
ওকে, পরের কোশ্চেন নাম্বার 39, ওয়ান অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। বলছে যে আকাশে তখনও একটা বা দুটো তারা তখনও ছিল। তো এখানে বলতে এখানে তারা কী হচ্ছিল, মানে একটা বা দুটো তারা তখন আকাশে কী করছিল? এখানে বার্নিং, অপশান এ বার্নিং জ্বলছিল, অপশান সি টার্নিং ঘুরছিল, অপশান সি টুইঙ্কলিং মিটমিট করে জ্বলছিল। তো এখানে অপশান ডি হচ্ছে আওয়াজ করা, আওয়াজ তো করে না তারা, তো এখানে মিটমিট করে, তারা মিটমিট করে আলো দেয়। তাহলে এই মিটমিট করে ইংরেজি হচ্ছে টুইঙ্কলিং। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার এখানে, টুইঙ্কলিং। আচ্ছা, তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশান সি, টুইঙ্কলিং। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ট। দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ। তো বলছে এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স না মিক্সড সেন্টেন্স? তো এখানে দেখো কোনটা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, সিম্পল কাকে বলে, কীভাবে আমরা বুঝবো? তো সিম্পল সেন্টেন্স যেটা হয় সেটা হচ্ছে যেখানে সাধারণত একটি ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটাই ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কী হবে? একটা মেন ক্লজ থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থাকবে একটা, এবং সাথে এক বা একের বেশি থাকবে সাব ক্লজ থাকবে। তো তাহলে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাব ক্লজ থাকবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো এখানে দেখো যে সেন্টেন্সটা আছে দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ট। দেখো এখানে বলছে দ্য বয়েজ, হ্যাঁ, যারা যে বালকগুলো যারা কী করতে চেয়েছিল, ফুটবল খেলতে চেয়েছিল, তারা হতাশ হয়েছিল যখন বৃষ্টি শুরু হয়েছিল। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা মেন ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, দ্য বয়েজ এবং যারা হু ওয়ান্টেড টু প্লে ফুটবল, হ্যাঁ, এই জায়গাটা এখানে আমরা এটা একটা মেন ক্লজ পাচ্ছি। আর ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ট, এখানে একটা সাব ক্লজ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি আমরা। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়ালের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কী? দেখো ট্রিভিয়াল মানে হচ্ছে কোনো কিছু একদম তুচ্ছ, যেটার কোনো গুরুত্ব নেই, গুরুত্বহীন বিষয়কে ট্রিভিয়াল বলা হয়। তাহলে এর বিপরীত কী হবে? অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তাহলে অপশন এ দেখো ইম্পর্টেন্ট আছে, অপশন বি সিগনিফিকেন্ট আছে, অপশন সি ফিউটাইল আছে, অপশন ডি ফার্স্ট। তো আমরা অপশন এ দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড। গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা একসঙ্গে কী বলবো? কালেক্টিভ নাউন কী বলা হয় এটাকে? গ্রুপ অফ এলিফ্যান্টসকে আমরা বলি হার্ড। কী বলি? হার্ড। যেমন গ্রুপ অফ বার্ডসকে আমরা ফোক বলি, FLOCK ফোক। হ্যাঁ, তো এখানে একটা গ্রুপ অফ এলিফ্যান্টসকে আমরা বলি হার্ড। তাহলে অপশন বি সঠিক অ্যান্সার। আর অপশন সিতে দেখো স্কুলকে কখন বলা হয়? স্কুল হচ্ছে তোমার গ্রুপ অফ ফিশ। হ্যাঁ, গ্রুপ অফ ফিশকে আমরা বলি ইংলিশে স্কুল। আর লিটার যেটা অপশন ডি, লিটার হচ্ছে গ্রুপ অফ পাপি বা গ্রুপ অফ পাপি, যেটা পাপি মিনস হচ্ছে এখানে কুকুরের বাচ্চা। তাহলে অনেকগুলো কুকুরের বাচ্চার সঙ্গে লিটার অফ পাপি বলা হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন বলছে দেখো পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা এখানে নিতে হবে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে। দেখো ভূপেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এখানে দেখো থার্ড পার্সন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, বলছে ভূপেন রাস্তাটা জানে না বা চেনে না। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন সাবজেক্টে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো ভূপেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই অবশ্যই তার পাশে ডু হবে না। দেখো অপশন এতে ডু আছে, মানে ওটা সঠিক অ্যান্সার নয়। এবং অপশন বিতেও দেখো ভূপেন ডু নট, ওটাও হবে না সঠিক অ্যান্সার। এবং অপশন সিতে দেখো সেখানেও কিন্তু ভূপেন ডিড আছে, হ্যাঁ, ডিড নট নো আবার নোজ আছে। দেখো ডিড আছে আবার সাথে মেন ভার্বের সাথে এস যোগ হয়েছে, মানে একদম কীরকম একটা প্রেজেন্ট আর পাস্টে মিক্সড করে দিয়েছে, একদমই ভুল, এটা হবে না। এবং দেখো অপশন ডিতে ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, এটাই সঠিক। হ্যাঁ, তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার আমরা জানি কি, সাবজেক্ট হবে প্রথমে, সাবজেক্টের পরে কি হয়? ডু নট অথবা ডাজ নট, ডু অথবা ডাজ প্লাস নট প্লাস কি অবজেক্ট। এটা হচ্ছে ভার্বের, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। তো ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, অর্থাৎ সাবজেক্ট ভূপেন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে আমরা এখানে ডাজ বসিয়ে যেতে হবে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। পরে কোশ্চেন দেখো, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম ড্যাশ অ্যাজ এ কিউর ফর হিজ শোর থ্রোট। তো রহিমের ডাক্তার তাকে অ্যাডভাইস করেছে, তাকে উপদেশ দিয়েছে, হ্যাঁ, কী করতে, তার কী জন্য বলছে? অ্যাজ এ কিউর ফর হিজ শোর থ্রোট। তার শোর থ্রোট মানে হচ্ছে গলা ব্যথা। তো গলা ব্যথা সারানোর জন্য, গলা ব্যথা ভালো করার জন্য তার ডাক্তার কী অ্যাডভাইস দেয়? আমরা জানি গলা ব্যথা ভালো করার জন্য ডাক্তার আমাদেরকে গরম পানি এবং লবণ দিয়ে আমাদের কী করতে বলে? গার্গল করতে বলে। হ্যাঁ, গার্গল, যেটাকে গড়গড়া বলা হয় বা কুলিকুচি বলা হয়। তো ইংলিশে সেটাকে বলা হয় গার্গল। তো গার্গল বানানটা কি? স্পেলিংটা দেখো অপশন বিতে আছে, যেটা GARGLE, গার্গল। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, গার্গল। পরে কোশ্চেন দেখো, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো এখানে দেখো এই যে আন্ডারস্ট্যান্ড, এখানে কোশ্চেনটার তলায় আন্ডারস্ট্যান্ডের তলায় দেখাবে। তো এই যে আন্ডারস্ট্যান্ডের সঠিক ফ্রেজাল ভার্ব কি? হ্যাঁ, তো আমরা আন্ডারস্ট্যান্ডের সঠিক ফ্রেজাল ভার্ব জানি, সকলেই প্রায় জানি। তো মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে এই পর্যন্তই, ঠিক আছে সকলেই, অল দ্য বেস্ট।